পানির নিচে এত সুন্দর প্রাসাদ থাকতে পারে কেউ নিজ চোখে না দেখা পর্যন্ত তা বিশ্বাস করবে না। প্রাসাদের দেয়ালগুলো সম্পূর্ণ সোনার রূপার সংমিশ্রণে তৈরি। নিশুতি রাত্রির গহীন অন্ধকারেও কেমন চকচক করে। কোনো মানব দেখেই ভেবে বসবে এ কোনো সোনার পাহাড়। আসসালামু আলাইকুম। চলে আসলাম জলপরীর সুন্দর একটা গল্প নিয়ে। আজকের গল্পটা আমাদের পাঠিয়েছেন লেখক রাব্বি রবিন। এত সুন্দর একটা গল্প আমাদের পাঠানোর জন্য রাব্বি রবিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি। আপনারা শুনছেন কালো রাত 24। বিশালাকার প্রাসাদটা বাইরে থেকে দেখতে যতটা না মনোহর, ভেতর থেকে তার শতগুণ বেশি মনোহর। বিশালাকার এই প্রাসাদের কক্ষের সংখ্যা 350, আর প্রত্যেকটা কক্ষের দেয়ালই হীরা দ্বারা আবৃত। গভীর ঘুমে ডুবে আছে মিমি। হঠাৎ কেউ একজন ভারী গলা স্বরে মিমি মিমি বলে কয়েকবার ডেকে উঠল। গলার স্বর শুনে মনে হচ্ছে যেন ষাটোর্ধ্ব কোনো মহিলা হবে, আর পুকুর ঘাট থেকে শব্দটা ভেসে আসছে সেই আওয়াজ। এভাবে একটু পরপর মিমি মিমি বলে ডাকতে শুরু করে মহিলাটা। এভাবে বেশ খানিকক্ষণ পরে ডাকার পর মিমির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মিমি বোঝার চেষ্টা করে কে তাকে ডাকছে আর কোন দিক থেকেই বা আসছে ডাকার আওয়াজ। একটু খেয়াল করে শুনতেই মিমি বুঝতে পারে পুকুর ঘাট থেকে কোনো একজন অপরিচিত মহিলা ডাকছে। কিন্তু গলার স্বরটা চিনতে পারল না মিমি। কিন্তু এত রাতে কে আসবে তাকে ডাকতে, ভেবে পাচ্ছে না কোনোভাবেই মিমি। আর গলার স্বরটাও অপরিচিত। যেই ডাকুক কাল দিনে দেখা হবে, এত রাতে বেরোনো উচিত হবে না। এই ভেবে পাত্তা না দিয়েই মিমি আবারও শুয়ে পড়ল। এদিকে মহিলা ডাকতেই থাকলো। এখন বেশ জোর করে জোরে সরেই ডাকছে। কিন্তু এবার মিমি ভাবল কোনো বিপদ আপদ ছাড়া কেউ এভাবে ডাকবে না। হয়তো পাশের বাসার কেউ হবে, কণ্ঠ আমি চিনতে পারছি না, এমন তো হতেই পারে ভেবে মিমি আবারও উঠে বসল এবং বেরিয়ে পড়ল দেখে আসার জন্য কে ডাকছে। মিমি বিছানা ছেড়ে উঠে আসতে করে সদর দরজা খুলে বেরিয়ে পড়ল পুকুর ঘাটের উদ্দেশ্যে। ঘর থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেছে। মিমি পুকুর ঘাটে পৌঁছালে দেখতে পায় ষাটোর্ধ্ব কোনো এক মহিলা সাদা কাপড় পরে ঘোমটা দিয়ে চেয়ে আছে পুকুরের পানির দিকে। কে এই মহিলা? এত রাতে পুকুরের ঘাটে বা কি করে? আর আমাই বা কেন ডাকছে? এখন আবার পুকুরের দিকে চেয়ে আছে। কি আজব! এসব ভাবতে ভাবতেই ঘাটের দিকে এগোতে থাকলো। মিমি পুকুর ঘাটে পৌঁছে মহিলার থেকে একটু দূরেই দাঁড়িয়ে পড়ে। তারপর মিমি মহিলাকে উদ্দেশ্য করে বলে, কে আপনি? এত রাতে এখানে কি করেন? আর আমাকেই বা ডাকলেন কেন? এক নাগাড়ে প্রশ্নগুলো করে থাকল মিমি। প্রশ্নগুলো করে আশ্চর্যান্বিত হয়ে পড়ে মিমি, কারণ মহিলাটা মিমিকে কোনো জবাব দিচ্ছে না। মিমি তখন আবার প্রশ্নগুলো করে, আর এবার মহিলা মিমিকে এড়িয়ে যায়। এবার মিমি মহিলার দিকে ভ্রু কুঁচকে তাকায়। মহিলার চোখে চোখ পড়তেই মিমি দেখতে পায় মহিলা মিমিকে ইশারা করে কিছু দেখাচ্ছে। মহিলার ইঙ্গিত করার দিকে চেয়ে দেখে মিমি, কিন্তু সব কিছুই স্বাভাবিক দেখতে পায় মিমি। তাহলে কি দেখাচ্ছে মহিলা, তা ভেবে পায় না মিমি। তখন মিমি মহিলাকে উদ্দেশ্য করে আবারও বলে ওঠে, কি দেখাচ্ছেন? কিছুই তো বুঝে উঠতে পারছি না, আর কিছুই তো দেখছি না। আপনার হিসেবটা আমার মাথায় ঢুকছে না। কি চাচ্ছেন আপনি? খোলাসা করে বলুন তো। আমি আপনার পরিচয় জানতে চাচ্ছি। জানতে চাচ্ছি আপনি কেন এসেছেন এখানে, আর আমার কাছেই বা আপনার কি প্রয়োজন থাকতে পারে? মুখে তো কিছুই বলছেন না, আর ইশারা করে কি দেখাচ্ছেন, কিন্তু কি দেখাচ্ছেন তাও বুঝিয়ে বলছেন না। কি সমস্যা আপনার? বলবেন কি একটু খুলে? বোবা নাকি আপনি? মিমি একাধারে কথাগুলো বলে থামতেই মিহিলা একটু হাসল, কিন্তু শব্দ করল না বেশি। কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে যে সে হাসছে। মহিলা এখনো পুকুরের দিকে মুখ করে রয়েছে। মিমির দিকে এখন পর্যন্ত একবারের জন্য মুখ ফিরে তাকায়নি। মহিলা এবার হাসি থামিয়ে মিহিকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার নাম ফাহিমা। আমাকে পাঠানো হয়েছে তোমাকে নিয়ে যেতে আমাদের পাতালপুরীর রাজপ্রাসাদে। তুমি এখন আমার সাথে যাবে। আমি হাঁটছি, তুমি আমায় অনুসরণ করো। বলেই হাঁটতে শুরু করলো ফাহিমা। ফাহিমার মুখে এমন কথা শুনে রীতিমতো অবাক হচ্ছে মিমি। এবার ফাহিমাকে উদ্দেশ্য করে মিমি বলতে নিয়েছে, পাতালপুরি আবার কোথায়? আর কেনই বা আমি আপনার সাথে যাব? কিন্তু বলতে পারল না মিমি। মুখ দিয়ে তার কোনো কথাই বেরোল না। মনে হচ্ছে কেউ যেন তার মুখ চেপে ধরে রেখেছে। মিমি এবার হাঁটতে শুরু করলো ফাহিমার পিছু পিছু, ফাহিমাকে অনুসরণ করেই অবশ্য। কিন্তু মিমি স্বেচ্ছায় যেতে চাচ্ছে না, কিন্তু না যেয়েও থাকতে পারছে না, কারণ কোনো এক অজানা মায়া মিমিকে বারবার টানছে। এদিকে হাঁটতে হাঁটতে ফাহিমা একেবারে পুকুরের ঘাটে এসে থেমেছে। থেমে পিছনে ফিরে তাকালো। পিছনে ফিরে মিমিকে একবার দেখেই ঘাটের সিঁড়িপথ দিয়ে নিচে নামতে শুরু করলো।
কিন্তু এবারও ফাহিমার মুখটা দেখা গেল না। মিমিও হাঁটতে থাকলো ফাহিমার পিছু পিছু। এভাবে সিঁড়িপথ দিয়ে নামতে নামতে ফাহিমার শেষ সিঁড়ির মাথায় এসে থামলো। আর ফাহিমার পিছু পিছু মিমি এসেও থেমে যায় শেষতম সিঁড়িতে। যখনই ফাহিমা অনুভব করলো মিমি এসে পৌঁছেছে, তখনই মিমিকে উদ্দেশ্য করে বলল ফাহিমা, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ চোখ বন্ধ করে রাখবে আর মুখেও কিছু বলবে না। ঠিক আছে বলেই চোখ বন্ধ করে ফেলল মিমি। মিমি চোখ বন্ধ করতেই মন্ত্র পড়তে শুরু করলো ফাহিমা। 2 মিনিট একটানা মন্ত্র পড়তেই থাকলো ফাহিমা। ফাহিমার মন্ত্র পড়া হয়ে গেলে চোখ খুলতে বলে উঠল মিমিকে। চোখ মেলেই মিমি বড় সড় একটা ধাক্কা খেয়ে যায়। কি দেখছে সে এসব? এমনটা কিভাবে হতে পারে? সে তো তাদের পুকুর পাড়ে ছিল, কিন্তু এখন সে কোথায়? ভাবতে থাকলো মিমি। মিমি চোখ মেলে তাকানোর পর মিমির অবাক হওয়ার কারণ হচ্ছে মিমি চোখ জোড়া মেলতেই দেখতে পায় পুকুরের পানিতে উত্তাল সমুদ্রের মতো বড় বড় ঢেউ উঠেছে। ঢেউগুলো একবার উপরে উঠছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে, আবার নিচে নামছে। তারপর পুকুরের পাড়ে আছড়ে আছড়ে পড়ছে। কিন্তু পুকুরের পানিতে এত বড় বড় ঢেউ কিভাবে উঠতে পারে? পুকুরের মাঝ বরাবর শুরু হয়েছে তীব্র ঘূর্ণিস্রোত। পানির এই ভয়ঙ্কর ঘূর্ণি দেখে ইতিমধ্যে মিমির শরীর হিম হয়ে আসতে শুরু করেছে। এমনি সময় হঠাৎ ঘূর্ণির মধ্যস্থ থেকে ভেসে উঠতে লাগলো একটা স্বর্ণের নৌকা। গভীর অন্ধকারের গভীরতায়ও নৌকাটা কেমন চকচক করছে। এদিকে এমন অদ্ভুত কাণ্ড দেখে ভয়ে গদগদ মিমি। অস্বাভাবিক ভৌতিক কিছু যে তার সাথে ঘটতে চলেছে তা বেশ বুঝতে পারছে মিমি। কিন্তু কি ঘটতে পারে অনুমেয় করতে পারছে না সে। এসব আর নিতে পারছে না মিমি। মাথা কেমন ঝিমঝিম করছে তার। মনে হচ্ছে যেন যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে। কিন্তু মুহূর্তে যে জ্ঞান হারালে চলবে না, আজ তার এর শেষ দেখতেই হবে। ভেসে ওঠা স্বর্ণের নৌকাটায় কোনো মাঝি নেই। মাঝিবির নৌকা নিজে থেকেই পুকুরের কিনারের দিকে ভেসে ভেসে আসছে। অদ্ভুতুড়ে নৌকাটা নিজে থেকে ভেসে চলছে। ভাসতে ভাসতে একেবারে মিমিদের সামনে এসে স্থির হলো নৌকাটা। তারপর নৌকাটা স্থির হতেই ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো, রাজকুমারী, আপনার সেবায় নৌকা হাজির। দয়া করে বড় রাজকুমারীকে সাথে করে নৌকোয় উঠে পড়ুন। নৌকাটার ভেতর তো কেউই নেই, তাহলে কথা কে বলছে? ভাবতেই বিস্মিত হয়ে পড়ে মিমি। তখন মিমি নিজেকে নিজে বুঝিয়ে নেয়, যেখানে সবকিছুই অদ্ভুতভাবে ঘটছে সেখানে নিজে থেকে নৌকা চলতে পারা, কথা বলা আজগুবির কিছুই না। বলতেই পারে, কিন্তু আমাকে বড় রাজকুমারী বলল কেন? আমি কিভাবে রাজকুমারী? আমি এক অজপাড়া গাঁয়ের গরিব কৃষাণের কন্যা। যেখানে আমার বাবা নুন আনতে পান্তা ফুরায়, সেখানে আমি কিভাবে হতে পারি রাজকুমারী? ভেবে পায় না কোনোভাবেই মিমি। কোথাও ভুল হচ্ছে হয়তো, এই ভেবে মিমি আর এ নিয়ে না ভেবে নৌকার দিকে ফিরে তাকায়। নৌকার দিকে তাকাতেই মিমি দেখতে পায় ফাহিমা নৌকার উপর উঠে বসে আছে। ফাহিমা নৌকায় বসে মিমির উদ্দেশ্যে হাত বাড়ালো। হাত বাড়িয়ে মিমিকে বলল, উঠে এসো মিমি। মিমি এখন কি করবে ভেবে পায় না সে কিছুই। কেন সেই নৌকায় উঠবে আর কেনই বা যাবে ফাহিমার সাথে, যেখানে ফাহিমাকে সে চিনেই না? মিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে কি করা উচিত এমন পরিস্থিতিতে। এদিকে মিমিকে নৌকায় না উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ভাবতে দেখে রেগে গেল ফাহিমা। তখন সে কণ্ঠস্বর মোটা করে ঝাঁঝালো কণ্ঠে মিমিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ব্যাপার? উঠতে বলতেছি না মিমি, নৌকা কেন উঠছো না? ফাহিমাকে রাখতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল মিমি। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ভয় পাওয়াটাই যে স্বাভাবিক। মিমি তখন ভয়ে ভয়ে ফাহিমাকে উদ্দেশ্য করে বলতে থাকলো, আমি আপনার সাথে কেন যাব? আর আপনি বা কেন আমাকে নিতে চান, যেখানে আপনাকে আমি চিনি না? আমাকে কেন নিয়ে যেতে চাচ্ছেন আপনি? কিছুই তো আমি জানি না। আমার বাবাকেও বলে আসতে পারিনি। এখন আমার বাবা ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখতে পায়, কি হবে তাহলে ভেবে দেখেছেন? আর নৌকার ভেতর থেকে যে বলল বড় রাজকুমারী, বড় রাজকুমারীকে নিয়ে নৌকায় উঠতে, এই বড় রাজকুমারীটা কে? এখানে আমি আর আপনি ছাড়া তো আর অন্য কেউ নেই। তার মানে বড় রাজকুমারী আমাকে বলল? কিন্তু আমি কিভাবে রাজকুমারী হতে পারি? আমি এক গরিব কৃষাণের মেয়ে হয়ে রাজকুমারী কিভাবে হব? এর পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? কোন রহস্য লুকিয়ে আছে? আপনি আগে আমার এসব প্রশ্নের জবাব দেন, রহস্য উন্মেষণ করেন, তারপর না হয় আমি ভেবে দেখব আপনার সাথে নৌকোয় আপনাদের পাতালপুরীতে যাওয়া যাবে কি যাবে না। তুমি এর সবকিছুই জানতে পারবে। পাতালপুরীতে পৌঁছানোর পরে সবকিছুই তোমাকে খুলে বলা হবে। কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে কিছু জানানো সম্ভব নয়। তুমি এক্ষুনি নৌকায় উঠো। আমাদের হাতে কিন্তু সময় খুবই কম। বলেই থামল ফাহিমা। আমাকে এখনই জানাতে হবে, না হলে আমি কিছুতেই আপনার সাথে যাব না। এই বলেই বাসার দিকে হাঁটতে শুরু করল মিমি। কিন্তু এক কদম হাঁটতেই পা আর সামনে এক বিন্দুও ফেলতে পারল না মিমি।
আপনা আপনি উপরের দিকে ভাসতে লাগলো মিমি। দেখে মনে হচ্ছে কেউ যেন মিমির চুলের মুঠো ধরে উপরে তুলে ধরেছে। কিন্তু কাউকেই দেখা গেল না। মিমি প্রচণ্ড ব্যথা অনুভব করতেছিল। তীব্র ব্যথায় মিমি মুখে দাঁত চেপে চিৎকার করতে লাগলো। কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। মিমি কিভাবে ব্যর্থ চিৎকার করতে দেখে সেই অদৃশ্য অশরীরই মিমিকে এবার নৌকায় নামিয়ে রাখলো। ছাড়া পেয়ে মিমি হাঁপাতে লাগলো। মিমিকে এভাবে উপরে ঝুলিয়ে রাখায় মিমি এখন এভাবে হাঁপাচ্ছে। আর একটু দেরি হলে হয়তো মিমির দম বন্ধ হয়ে যেত। মিমি তখন চিৎকার করার ব্যর্থ চেষ্টা করলেও মুখ দিয়ে কোনো শব্দ বেরোয়নি। মিমির মনে হচ্ছিল অদৃশ্য কেউ একজন মিমির মুখ চেপে ধরেছিল। মিমির বুঝতে বাকি রইল না এটা যে সেই অশরীরীর কাজ। এদিকে মিমিকে এভাবে পাগলের মতো হাঁপাতে দেখে ফাহিমা একটা পানির বোতল এগিয়ে দিল মিমির দিকে। বোতল এগিয়ে দিয়ে মিমিকে বলল, পানিগুলো খেয়ে নিতে। পানি পেয়ে মিমি বেশ খুশি হলো। খুশিতে মিমির নাচতে ইচ্ছে করছিল, কিন্তু এখন সেটা সম্ভব নয়। হাঁপাতে হাঁপাতে মিমির গলা শুকিয়ে কাঠ হয়েছিল। আর এই জন্যই এত খুশি। ফাইবার হাত থেকে মিমি ছো মেরে পানির বোতল নিয়েই ঠক ঠক করে গিলে ফেলল সবগুলো পানি। মিমির পানি খাওয়া শেষ হতেই ফাইমা বলে উঠল, এবার তাহলে যাওয়া যাক। তৈরি হয়ে নাও মিমি, আমরা এখন পাতালপুরীর উদ্দেশ্যে রওনা করব। ফাইমার কথা শেষ না হতেই নৌকা থেকে আবারও অদৃশ্য এক কণ্ঠস্বর ভেসে আসলো, এক্ষুনি আমরা যাচ্ছি ছোট রাজকুমারী। অদৃশ্য সেই অশরীরীর কথা শেষ হতেই নৌকা আপনা আপনি পানির ঘূর্ণির দিকে ছুটতে লাগলো। নৌকা ছুটতে শুরু করলে ফাহিমা মিমিকে উদ্দেশ্য করে বলে উঠল, সাবধানে বসো। একটু পরেই নৌকা ঘূর্ণি পাকে ঢুকে পড়বে। তখন কিন্তু ভয় পেও না। কিছুই হবে না আমাদের। আর যদিও বেশি ভয় পেয়ে যাও তাহলে চোখ বন্ধ করে ফেলবে। তাহলে আর ভয় লাগবে না। ফাহিমার কথা শেষ হলে মিমি মাথা নেড়ে হ্যাঁ সম্বোধন করে। এরই মধ্যে নৌকা ঘূর্ণির ভেতরে প্রবেশ করে ফেলল। নৌকা ঘূর্ণির ভেতর প্রবেশ করতেই নৌকা ঢুলতে শুরু করলো। মনে হচ্ছিল নৌকা এখনই ডুবে যাবে, কিন্তু না, নৌকা ডুবল না। নৌকা ঢুলতে থাকায় মিমিও বেশ ঢুলতেছিল। মনে হচ্ছিল তারপরেই যাবে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মিমি যে পরিমাণ ঢুলছে, এতে করে মিমি নৌকা থেকে পড়ে যাওয়ার কথা, কিন্তু সে পড়ছে না। এমন কঠিন মুহূর্তেও মেয়েটা অবাক হতে ভুল করল না। এদিকে মিমি ফাহিমার দিকে তাকাতেই প্রচণ্ড রকমের ধাক্কা খেয়ে থাকে। কারণ এত এত ঢেউয়ের মধ্যে ফাহিমা এক বিন্দুও হেলছে না, স্থির বসে আছে। যেখানে স্রোতের সাথে বড় বড় ঢেউয়ের প্রভাবে নৌকা ডুবার উপক্রম, সেখানে একটা মেয়ে স্থির বসে থাকা অকল্পনীয়। নৌকা এবার ঘূর্ণির মধ্যে ঘুরপাক খেতে খেতে শুরু করলো যাওয়ার। ঘুরপাক খেতে খেতে নিচের দিকে তুলে যেতে লাগলো। নৌকা যতই নিচের দিকে তলিয়ে যাচ্ছে ততই চতুর্দিক অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এত পরিমাণ অন্ধকার যে সোনার চকচকে নৌকোটাও এখন দেখা যাচ্ছে না। মিমি ভয়ে জমে গেল। কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কিছুই সে বুঝতেছে না। মিমি আর এসব নিতে পারল না, জ্ঞান হারালো। মিমির জ্ঞান ফিরতেই দেখতে পেল সেই সোনার নৌকো শুয়ে আছে এখনো। ফাইমার সাথে বসে আছে, আর নৌকোটা স্থির হয়ে আছে একটা সমুদ্রের পাড়ে। মিমি ভাবতে থাকে, পুকুরের থেকে কিভাবে সমুদ্রে এসে পৌঁছালাম, পুকুরের সাথে সমুদ্রের সংযোগ কিভাবে হতে পারে। এদিকে মিমির জ্ঞান ফিরতে দেখতেই ফাহিমা বলে উঠল, তোমার জ্ঞান ফিরছে তাহলে? তোমাকে বলেছিলাম ভয় না পেতে, কিছুই হবে না, কিন্তু তুমি এত বেশি ভয় পেলে যে জ্ঞান হারিয়ে বসে আছো। বলেই ফাহিমা হাসিতে ফেটে পড়ল। ফাহিমাকে এভাবে হাসতে দেখে রাগে শরীর ঘিন ঘিন করতে লাগলো মিমির। মিমিকে রাখতে দেখে ফাইমা হাসি থামিয়ে বলে উঠল, রেগে আছো দেখছি। আচ্ছা, নৌকা থেকে নেমে এসো, রানীমা তোমার অপেক্ষায় আছে। বলেই মিমির উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিল ফাহিমা। আর মিমি ফাহিমার হাত ধরে নিচে নেমে এলো। নিচে নামতেই মিমি দেখতে পেল নদী থেকে একটু দূরে কিছু একটা চকচক করছে। মিমি নৌকা থেকে নামতেই দেখল সোনার তৈরি প্রাসাদটা কেমন চকচক করছে। পাতালের নিচে এত সুন্দর প্রাসাদ থাকতে পারে, কেউ তার নিজ চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করতে চাইবে না। প্রাসাদের দেয়ালগুলো সম্পূর্ণ সোনা রূপার সংমিশ্রণে তৈরি, তাই তো নিশুতি রাত্রির এই গহীন অন্ধকারেও চকচক করছে এমন। কোনো মানব দেখতেই ভেবে বসবে এটা তো কোনো একটা সোনার পাহাড়। মিমি নৌকা থেকে নেমেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো প্রাসাদের দিকে। মিমিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ফাহিমা বলে উঠল, কি ব্যাপার, এটুকু দেখে বিস্মিত হলে কিভাবে হবে? চমক তো কেবল শুরু। আসো আমার পিছু পিছু, আরও অনেক কিছু দেখতে হবে, জানতে হবে তোমাকে। কথাটা বলেই ফাহিমা হাঁটতে শুরু করলো, আর ফাহিমার পিছু পিছু হাঁটতে থাকলো মিমি। দুজন হাঁটতে হাঁটতে পৌঁছে গেল প্রাসাদের খুবই নিকটে। প্রাসাদটিকে কাছে থেকে এখন একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। দূর থেকে প্রাসাদটাকে যত না মনোমুগ্ধকর লাগছিল, কাছ থেকে তার হাজার গুণ বেশি মনোমুগ্ধকর দেখাচ্ছে।
প্রাসাদের সদর দরজার কাছে আসতেই মিমি দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে চতুর্দিক তাকিয়ে দেখতে থাকলো। এ যেন এক স্বপ্নপুরী। যতদূর চোখ যায় ততদূর দেখা মিলে বিভিন্ন প্রজাতির গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, রজনীগন্ধা, কসমস, লিলি, গ্লোবাল, সাদা সূর্যমুখী সহ অচেনা অজানা হাজার রকমের ফুলের গাছ। প্রত্যেকটা গাছেই ফুল ফুটে রয়েছে। এ যেন এক ফুলের রাজ্য। শুধুই কি ফুল, রয়েছে হাজার প্রজাতির গাছগাছালিও। ঝাউ গাছ, ইফিল্লু, হাইফিল, উইপেং, ক্যাকটাস, ঘন সবুজ ঘাসে ঘেরা বাগানের গাছের ডালে বসেছে হাজারো রকম পাখির মেলা। দুনিয়ার ভেতর যেন এ এক আরেক দুনিয়া। মিমি স্বপ্নপুরীর কথা শুনলেও কখনো শুনেনি পাতালপুরীর কথা। মিমি পাতালপুরীর সৌন্দর্য রূপে মুগ্ধ হয়ে মনে মনে ঠিক করে ফেলেছে সে পৃথিবীতে ফিরলে পাতালপুরীর সৌন্দর্য নিয়ে গল্প করবে তার বান্ধবীদের সাথে। পাতালপুরীর সৌন্দর্য রূপে হারিয়ে মিমি দিব্যি ভুলে গিয়েছে সে যে মহা বিপদের মধ্যে রয়েছে। তাকে যে জানতে হবে তাকে পাতালপুরীতে নিয়ে আসার রহস্য। জানতে হবে কেন তাকে বড় রাজকুমারী বলা হয়েছে। দিব্যি ভুলে গিয়েছে তাকে যে ফাহিমার সাথে করে প্রাসাদের ভেতরে প্রবেশ করতে হবে। সবই ভুলে গিয়েছে মিমি। এদিকে প্রাসাদের ভেতর প্রবেশ করতেই ফাহিমা দেখতে পেল তার সাথে মিমি নেই। মিমিকে দেখতে না পেয়ে ফাহিমা আবার ফিরে আসলো সদর দরজার সামনে। সদর দরজার সামনে এসে ফাহিমা দেখল মিমি একদৃষ্টে প্রকৃতির দিকে চেয়ে রয়েছে। মিমিকে এমত অবস্থায় দেখতে পেয়ে রেগে গেল ফাহিমা। রেগে মেগে অগ্নিমুখে তাকালো মিমির দিকে। সেভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে মিমিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ব্যাপার মিমি, তোমাকে বলেছিলাম না আমার সাথে সাথে করে বের হয়ে আসতে? কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন? তোমাকে তো আমি বলেছিলাম সময় হলে এমন সব ব্যাপারেই তুমি জানবে, এসব কিছু সবই দেখতে পাবে। শুধু এসব না, আরো অনেক কিছু বাকি আছে যা তুমি আগে কখনোই দেখোনি। কিন্তু তুমি আমার কথা শুনলে না কেন? ফাহিমার অগ্নিমুখে এমন ঝাঁঝালো গলায় কথাগুলো শুনে ভয় পেয়ে গেল মিমি। ভয়ে ভয়ে মাথা নিচু করে ফাহিমাকে জানায়, আমার ভুল হয়ে গিয়েছে, আর এমনটা হবে না। এখন থেকে আপনার সব কথা শুনে চলবো। আসলে আগে কখনো এমন সুন্দর প্রকৃতি দেখা হয়নি তো, সেজন্য দেখার লোভ সামলাতে পারেনি। মিমির ভীতু চেহারাটা দেখে নিমিষে ফাহিমার রাগ উবে গেল। মিমিকে এমন ভীতু অবস্থা দেখে মনে মনে মিটমিট করে একটু হেসে নিল ফাহিমা। তারপর হাসি থামিয়ে মিমিকে বলল, চলো তাহলে, আমরা তাহলে ভেতরে প্রবেশ করি। রানীমা আমাদের জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছে। কথাটা বলেই ফাহিমা সদর দরজা টেনে খুলল। দরজা খুলে ফাহিমা আর মিমি ভেতরে প্রবেশ করল। মিমি আর ফাহিমা ভেতরে প্রবেশ করতেই পাহারারত দুটো জিন মাথা নিচু করে তাদের কুর্নিশ জানালো। কুর্নিশ জানিয়ে একটা জিন ফাহিমাকে উদ্দেশ্য করে বলল, রাজকুমারী, রানীমা জানিয়েছেন আপনারা আসলেই যেন আপনাদের জানানো হয় রানীমার সাথে দেখা করতে। রানীমা আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রানীমায়ের শয়নকক্ষে। পাহারাদার জিনটার কথায় সাড়া দিয়ে ফাহিমা মাথা নেড়ে জানালো, হ্যাঁ, এখনই দেখা করব রানীমায়ের সাথে। এই বলেই ফাহিমার মিমি হাঁটতে শুরু করলো রানীমায়ের শয়নকক্ষের উদ্দেশ্যে। রানীমার শয়নকক্ষে যেতে যেতে মিমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলো প্রাসাদের ভেতরকার দিকটা। বিশালাকার প্রাসাদটা বাইরে থেকে দেখতে যতটা না মনোহর সুন্দর, ভেতর থেকে তার চেয়ে শতগুণ বেশি মনোহর। বিশালাকার এই প্রাসাদের কক্ষের সংখ্যাই 350, আর প্রত্যেকটা কক্ষের দেয়াল হীরা দ্বারা আবৃত। যে কেউ মুগ্ধ হয়ে যাবে। মিমিও বেশ মুগ্ধ হয়েছে। মিমির চেহারায় তা স্পষ্ট হয়ে উঠছে। এরই মধ্যে মিমিকে নিয়ে ফাহিমা পৌঁছে যায় রানী মায়ের শয়নকক্ষে। কক্ষের দরজা খোলাই ছিল। দরজা খোলা পেয়ে দুজনে সরাসরি কক্ষে প্রবেশ করে। রানীমার কক্ষে প্রবেশ করতেই মিমি দেখতে পায় মধ্যবয়সী এক মহিলা সোনার তৈরি পালঙ্কের উপর বসে আছে। আর সেই মহিলার পাশে বসে রয়েছে 30-31 বছরের একটা তাগড়া যুবক। যাই হোক, মিমি মনে মনে ভেবে নিয়েছে উনি হয়তো রানীমা। উনি এই পাতালপুরীর রানী। অপরূপ সৌন্দর্যের অধিকারী রানীমার বয়স আনুমানিক 70-এর ঘরে হবে। কিন্তু তার চুলগুলো না পাকলে হয়তো কেউ কখনো অনুমানই করতে পারবে না তিনি যে মাঝবয়সী একজন পরী। যুবকটা হয়তো পাতালপুরের রাজকুমার। মনে মনে ভেবে নিয়েছে মিমি। এদিকে মিমিদের কক্ষে প্রবেশ করতে দেখতেই মাঝবয়সী রানীমা বিছানা ছেড়ে উঠে আসলো। বিছানা ছেড়ে উঠে সে এগুতে থাকলো মিমির দিকে। রানীমা মিমির কাছে আসতেই মিমিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। কাঁদতে কাঁদতে রানীমা কান্না জড়িত কণ্ঠে মিমিকে বলে উঠে, কেমন আছিস রে তুই মা? রানীমার মুখে মা শব্দটা শুনতেই হক চকিয়ে উঠল মিমি। মিনমিন করে বলে উঠে, মা? হ্যাঁ মা, উনি আমাদের মা, জলপুরী বনলতা, পাতালপুরীর রানী। আর রানীমার পাশের যুবকটা হচ্ছে আমাদের বাবার বন্ধুর ছেলে মাফি। মিমিকে উদ্দেশ্য করে বলল ফাহিমা, আমাদের মা, আমাদের বাবার বন্ধু মানে কি? আপনি আমাদের আমাদের করছেন কেন? আপনার কথার আগামাথা কিছুই তো আমি বুঝতে পারছি না।
আমার মা পরী হতে যাবে কেন? আমার মা আমার মতোই মানুষ, একজন সাধারণ মানুষ। আর যিনি এই মুহূর্তেই আছেন পৃথিবীতে। আর তিনি এখন ঘুমিয়ে আছে আমাদের ঘরে। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে থামল মিমি। আমাদের কোথাও ভুল হচ্ছে না রে? মা, তোর জানাতে ভুল আছে। অবশ্য তোর কোনো দোষ নেই। কারণ তোর বুদ্ধি হওয়ার আগে থেকেই তো তুই পৃথিবীতে, মানবের সংসারে, মানুষ পরিচয়ে। কিন্তু তুই আসলে মানুষ না, তুই পরিকন্যা, জলপরী তুই। দাঁড়া, তোকে সব খুলেই বলছি। আমরা হলাম জলপরী, পাতালপুরীতে আমাদের বসবাস। আমার বাবা, মানে তোদের নানা ছিলেন পাতালপুরীর রাজা, আর আমি পাতালপুরীর রাজকুমারী। এদিকে তোর বাবা ছিলেন পরিস্থানের এক নিম্ন বংশীয় সাধারণ জেন। পাতালপুরী আর পরিস্থান দুটি জিনপুরীতেরই রাজ্য। কিন্তু দুটি জিনপুরীদের রাজ্য হলেও পাতালপুরীর কোনো সাধারণ জিনপুরী ইচ্ছে করলেই যেতে পারে না পরিস্থানে। অন্যদিকে পরিস্থানের সাধারণ জিনপুরীরা ইচ্ছে করলেই যেতে আসতে পারে পাতালপুরীতে। পাতালপুরীতে আমার দিনকাল ভালোই কেটে যাচ্ছিল। রাজকুমারী ছিলাম, যখন যা ইচ্ছে হতো তাই করতে পারতাম। যেখানে সেখানে যখন তখন চলে যেতাম ঘুরতে। কোনো কিছুতেই ছিল না আমার কোনো বাধা নিষেধ। তোর নানাজানেরও কোনো রকম বাধা নিষেধ ছিল না। তোর নানাজান আমাকে অনেক ভালোবাসতো, স্নেহ করত, কারণ আমি ছিলাম তার একমাত্র সন্তান। আর এ কারণেই এত বেশি ভালোবাসা পেয়েছিলাম। সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছিল আমায়। কোনো কাজেই নিষেধ ছিল না আমার। কেবল একটা নিষেধ ছিল, পরিস্থানে প্রবেশে। শুধুমাত্র পরিস্থানে প্রবেশে ছিল নিষেধ। আমাদের পাতালপুরীর কোনো সাধারণ জিনপুরী ইচ্ছে করলেই পরিস্থানে যেতে পারে না। কেবলমাত্র রাজবংশীয় জিনপুরীরাই যেতে আসতে পারে পরিস্থানে। ছোটবেলা থেকেই আমার পরিস্থান যাওয়ার তীব্র ইচ্ছে থাকলেও তোর নানার নিষেধ থাকার কারণে তখনও যেয়ে উঠতে পারিনি। আমাদের রাজবংশের একটা নিয়ম আছে, কোনো পরী প্রাপ্তবয়স্ক না হলে পাতালপুরীর বাইরে বেরোতে পারবে না। আর আমাদের পাতালপুরীতে একটা পরী ৩০ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়, আর একটা জিনের বেলায় সেটা ৪০ বছর। যাই হোক, আমি তখন দিন গুনতে থাকতাম ১৩৩ দিনের। কারণ ১৩৩ দিন পরেই আমার বয়স ৩০ বছর সম্পূর্ণ হবে। আর আমার ৩০ বছর পূর্ণ হলেই আমি পরিস্থানে যেতে পারবো। এই জন্যই মূলত আমার দিন গোনা। কারণ আমার যে প্রবল ইচ্ছে পরিস্থান যাওয়ার, পরিস্থান নিয়েছে আমার অনেক কৌতূহল। পরিস্থান সম্পর্কে আমার এত বেশি পরিমাণ কৌতূহল থাকার পেছনেও একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে, ছোটবেলা থেকেই আমি শুনে আসছি পরিস্থান নাকি পাতালপুরীর তুলনায় ১০০০ গুণ বেশি সুন্দর। পরিস্থানের জিনপুরীরাও নাকি পাতালপুরীদের তুলনায় বেজায় সুন্দর। ছোটবেলা থেকে শুনে আসা এসব গল্প নিজ চোখে দেখার তীব্র ইচ্ছা থেকেই মূলত পরিস্থান দেখার জন্য এত উতলা হয়েছিলাম আমি। যাই হোক, এভাবে আমার দিনকাল ভালোই কাটতে থাকে। সবাই আমাকে যথেষ্ট আদর, স্নেহ, সম্মান করত। আর আমি এসব বেশ উপভোগ করতাম। কিন্তু একটা ব্যাপার আমাকে প্রচণ্ড আঘাত করত। কাহিনীটার মূল নায়কের নাম ছিল চখর জিন। চখর জিন আমাদের পাতালপুরীর সেনাপতি। আমার বাবার খুবই বিশ্বস্ত ব্যক্তি। তার পুরো নাম ছিল চখর অল। বাবা চখর বলেই ডাকত। আর পাতালপুরীতে সেনাপতি চখর জিন নামেই পরিচিত। সেনাপতি চখর আমাকে প্রচণ্ড পছন্দ করত, ভালোবাসতো আমাকে। নিরিবিলি কোনো জায়গায় আমাকে দেখতেই জানাতো তার মনের কথা। এদিকে চখর জিনকে আমি আমার দু চোখেও দেখতে পারতাম না। আমার চোখের বিষ ছিল চখর, কারণ চখরের কুকীর্তির সমস্ত খবরই যে আমার জানা। রাতের অন্ধকারে চখর ঝাঁপিয়ে পড়ত অসহায় জলপুরীদের উপর। চখরের এমন আচরণের কথা পাতালপুরীর সবাই জানতো। জানতো না শুধুমাত্র আমার বাবা। কারণ কারো সেনাপতির বিরুদ্ধে কথা বলার মতো সাহস ছিল না। আর কেউ ভুল করে বললেও বাবা বিশ্বাস করত না। মাঝে মধ্যে আমি ঘুরে বেড়াতাম পাতালপুরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। সেদিনও তাই করলাম। রাজ্য ঘুরতে বের হলাম। সেদিন আমার সাথে থাকে আমার ২টা বান্ধবী। ৩ জন মিলে বেরিয়ে পড়ি ঘুরতে। সেদিন সারাদিন ঘুরে ফিরেই কাটিয়ে দেই। অনেক আনন্দ করি আমরা সেদিন। সারাদিন ঘুরে ফিরে কাটিয়ে যখন আমরা ৩ জন রাজপ্রাসাদের উদ্দেশ্যে ফিরি, সেই পথিমধ্যেই তখনই আমাদের সাথে দেখা হয় একটা পরীর। আমাদের দেখতেই কান্নাকাটি আরম্ভ করে দেয় পরীটা। আচম্বিত একটা পরী এসেই কান্নাকাটি শুরু করায় হকচকিয়ে খেলাম আমরা। পরীটা কেমন কাঁদতে দেখে আমরা আর চুপ করে থাকতে পারলাম না। তখন আমি পরীটাকে জিজ্ঞেস করলাম, কাঁদছে কেন? সে আর কি তার পরিচয়? আমার প্রশ্ন শুনে তখন পরীটা বলতে লাগলো, আমার নাম তাহি। আমার বাবা মা কেউই বেঁচে নেই, দুজনই মারা গিয়েছে। আর আমার কোনো ভাই বোনও নেই। সেজন্য মা বাবা মারা যাওয়ার পর থেকেই আমি আমার বৃদ্ধা দিদিমার সাথেই থাকি। দাদাও বেঁচে নেই। কাল রাতে আমরা তখন ঘুমাচ্ছিলাম, দাদিমা এক রুমে আর আমি অন্য রুমে ঘুমাচ্ছিলাম।
দুজন আলাদা আলাদা রুমে ঘুমাই আমরা। গভীর রাতের দিকে তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই হঠাৎ আমি অনুভব করলাম আমার বুকে কেউ তার দুহাত বোলাচ্ছে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে উঠে বসি আমি। তখনই আমি দেখতে পাই আমার বিছানার উপর উলঙ্গ অবস্থায় বসে আমার বুকে হাত বোলাচ্ছে চখর জিন। আমার বুকে হাত বোলাচ্ছে আর সে আমার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ঘুম ভেঙে এমন দৃশ্য দেখতেই আমি ভয়ে আঁতকে উঠি। সাথে সাথে চিৎকার করে উঠি। আমি চিৎকার করে উঠতেই আমার মুখ চেপে ধরে চক্রজেন। তারপর চটজলদি আমার ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলে। মুখ বেঁধেই মুহূর্তে আমার শরীরের সমস্ত জামা কাপড় ছিঁড়ে ফেলে সে। আমি একেবারে উলঙ্গ তখন। আমাকে উলঙ্গ করেই আমার উপর ঝাঁপিয়ে পড়ে চকরজেন। এদিকে আমার আর্তনাদে গভীর ঘুমে থাকা দিদিমার ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে উঠে আসেন তিনি। উঠে এসেই দিদিমা দেখতে পায় চখর আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমার এমন অবস্থা দেখে দাদিমার সহ্য করতে পারে না। সাথে সাথে চখরকে আঘাত করতে থাকেন দাদিমা। কিন্তু চখরের শক্তির সাথে কি আর দাদিমা পেরে উঠে? চখর গলা চেপে ধরে দাদিমার। আর দাদিমা নিঃশ্বাসের অভাবে ছটফট করতে থাকে। এদিকে আমি আমি তখন দাদিমাকে বাঁচাতে উঠে আসার চেষ্টা করি। কিন্তু আমি ব্যর্থ হই। বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না আমার শরীরে। হাজারো চেষ্টা করেও উঠে বসতে পারি না আমি। আর তখন আমার চোখের সামনেই ছটফট করতে করতে মারা যায় দাদিমা। আর তখনই শেষ হয়ে যায় আমার বেঁচে থাকার শেষ ভরসা। চোখের সামনে দাদিমাকে হত্যা করতে চোখেও কিছুই করতে পারলাম না আমি। চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে আমার। এদিকে দাদিমার নিঃশ্বাস নিচ্ছে না বুঝতেই দাদিমার গলা ছেড়ে দিল চখর। মুহূর্তেই দাদিমার মৃতদেহটি লুটে পড়ল মাটিতে। দাদিমার দেহ লুটিয়ে পড়তে দেখে গালের এক কোণে হাসি ফুটে উঠল চখরের। তখনই চখর গাল কুঁচকে বলে উঠল, আমার শিকারে বাধা দেয়, দেখব আজকে রক্ষা করে তোকে। কথাটা বলেই আবারও আমার দিকে এগুতে থাকে চখর। তারপর বিছানায় পৌঁছে আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়ল আমার উপর, বিছানার সাথে ঠেসে ধরল আমায়। তারপর নিজের যৌন কামনা পূর্ণ করতে মরিয়া হয়ে ওঠে। এদিকে আমি ভয়ে কুঁকড়ে গেলাম। নিজের ইজ্জত রক্ষার জন্য কাকুতি মিনতি করতে থাকলাম। কিন্তু কিছুতেই চকরের পাষাণ হৃদয় গলাতে পারলাম না। হিংস্র হায়নার মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আমায়। সেদিন আমি বাধা দিতে গিয়েও দিতে পারিনি। বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না যে আমার। এদিকে চকরের এমন অমানবিক নির্যাতন সহ্য ক্ষমতা ছিল না আমার। এক নাগাড়ে চিৎকার করতে থাকি। কিন্তু ওড়না দিয়ে মুখ বাঁধা থাকায় কোনো শব্দ বের হলো না। আমার বিছানার সাথে ঠেসে ধরায় নড়াচড়াও করতে পারি না। এদিকে চখর তার কামনা পূর্ণ করতে মহাব্যস্ত। আমি আমার সক্ষমতা হারাই। অজ্ঞান হয়ে পড়ি আমি। সকালবেলায় আমার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতে আমি দেখতে পাই বিছানা রক্তে ছপছপ করছে। হতভম্ব হয়ে পড়ি। বিছানায় রক্ত আসবে কোথায় থেকে? দেখে মনে হয় পাঁঠা বলি বলি দেওয়া হয়েছে। কোথায় থেকে রক্ত এসেছে? যখন আমি এসব ভাবছি তখনই আমার চোখ পড়ে আমার শরীরের দিকে। চোখ পড়তেই আঁতকে উঠি আমি। নিজের চোখে বিশ্বাস করতে পারি না আমি। আমি কি দেখছি? আমার জামা কাপড় কোথায়? আমি উলঙ্গ হলাম কিভাবে? কি ঘটেছিল আমার সাথে? নিজেকে সম্পূর্ণ উলঙ্গ দেখতে পাই আমি। নিজেকে উলঙ্গ দেখতে পেয়ে বিপাকে পড়ে যাই আমি। মনে করার চেষ্টা করতে থাকি কি হয়েছিল আমার সাথে। কিছুক্ষণ চেষ্টা করতেই মনে পড়ে যায় আমার কাল রাত্রি কি কি হয়েছিল আমার সাথে। কলঙ্কিনী কাল রাত্রির সমস্ত ঘটনা মনে পড়ে যায় আমার। মনে পড়তে চোখ ঝাপসা হয়ে ওঠে। মনে হচ্ছে দু চোখ দিয়ে অজস্র অশ্রুপাত হবে। তখন অনুভব করি গাল বেয়ে বেয়ে চোখের জল নামছে। দাদিমার কথা মনে পড়ে আমার। দাদিমাকে মারার পরে শেষ এই মাটিতে লুটিয়ে পড়তে দেখলাম। দাদিমার কথা মনে পড়তেই বিছানা ছেড়ে মাটিতে নেমে পড়ি আমি। মাটিতে পা ফেলতেই প্রচণ্ড ব্যথা অনুভব করি। মনে হয় কেউ হাতুড়ি দিয়ে পিটিয়েছে আমায়। পা ফেলতে খুব কষ্ট হচ্ছিল আমার। তারপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে খুঁজতে লাগলাম দাদিমার মৃতদেহটা। কিন্তু কোথাও দাদিমার মৃতদেহ খুঁজে পাই না। তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, কিন্তু ব্যর্থ হলাম আমি। খুঁজে পাই না দাদিমার মৃতদেহ। দাদিমাকে খুঁজে না পেয়ে মাটিতে বসে পড়ি। কি করব এখন? দাদিমাকে কোথায় খুঁজবো? এখন আমি কিছুই বুঝে উঠতে পারি না। নিজেকে আর আটকাতে পারলাম না। আকাশ পাতাল একাকার করে আর্তনাদ করতে থাকলাম। এভাবে কেটে যায় ঘণ্টাখানেক। হাঁপিয়ে উঠলাম আমি। আর আর্তনাদ করতে পারলাম না। কি লাভ হবে আর্তনাদ করে? আর্তনাদ করে কোনো লাভ হবে না। আমার শাস্তি ভোগ করাতে হবে চখরকে। বিচার চাইতে হবে রাজার কাছে। আমার ইজ্জতের বিচার, দাদিমাকে হত্যার বিচার। মনে মনে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি রাজ দরবারে যাব এখনই। সাথে সাথে আমি তখনই বেরিয়ে পড়লাম রাজ দরবারের উদ্দেশ্যে। কিন্তু রাজ দরবারে কোনোভাবেই রাজার সাক্ষাৎ পাই না। রাজ দর্শন না পেয়ে বসে পড়ি রাজ্যের প্রাসাদের আঙ্গিনায়। এভাবে কেটে যায় ঘণ্টাখানেক।
এদিকে আমার শরীর ক্লান্ত থাকায় আমি তখন বসে বসে ঝিমাচ্ছিলাম। এমত অবস্থায় কারো হাতের স্পর্শ অনুভব করি আমার কাঁধে। হকচকিয়ে উঠে আমি পেছন ফিরে তাকাই দেখার জন্য কে হাত রাখলো। পেছন ফিরে দেখি একটা পুরী আমার কাঁধে হাত রেখেছে। আমাকে তাকাতে দেখে বলে উঠল, আমি রূপন্তী, রাজপ্রাসাদের মালিনী। আপনাকে এখানে ঝিমাতে দেখে আপনার মুখের দিকে তাকাই, আর তাকাতেই আপনাকে দেখে মনে হয়েছে কোনো বিপদে পড়ছেন, রাজার কাছে বিচার চাইতে আসছেন। আমাকে খুলে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। রাজার দেখা পাইয়ে দিতে পারবো আমি। তখনই আমি ভাবলাম, মালিনীকে বললে যদি আমার উপকার হয় তাহলে বলতেই পারি। তখন কাল রাতের সমস্ত ঘটনা মালিনীকে খুলে বলি। আমার সাথে ঘটে যাওয়া এমন করুণ ঘটনা শোনার পরে মালিনী রূপন্তীর চোখের কোণে এক ফোঁটা পানি এসে জমেছে। চোখের পানি মুছতে মুছতে রূপন্তী আমায় বলল, রাজাকে না জানানো আপনার জন্য মঙ্গলের হবে। কারণ রাজা চক্ষরজিনকে অন্ধের মতন বিশ্বাস করে। আপনার কথা কখনো বিশ্বাস করবে না। উল্টো চকর জানতে পারবে আপনি তার বিরুদ্ধে বিচার চাইতে আসছেন, আর তখন চকর আপনার ক্ষতি করে বসবে। তার চাইতে আপনি রাজকন্যা বনলতাকে সব কিছু খুলে বলুন। বনলতা আপনাকে বিচার পেতে সাহায্য করবে, আর রাজা রাজকন্যার কথা শুনবে। রাজা রাজকন্যাকে অনেক অনেক ভালোবাসে। রাজপ্রাসাদের সমস্ত দাসদাসী থেকে শুরু করে পুরো রাজ্যের অনেকেই চকর জিনের এমন আচরণের কথা জানেন, কিন্তু কেউ আজ পর্যন্ত রাজাকে জানানোর সাহস করেনি, শুধুমাত্র চকর জিনের ভয়ে। আপনি দয়া করে রাজকন্যাকে এসব জানান। রুমতির মুখুম এমন কথা শুনে তখনই আমি বেরিয়ে পড়ি, হ্যাঁ, আপনাকে খুঁজতে। কিন্তু সারাদিন খুঁজেও কোথাও আপনার দেখা পাই না। সে সময় যখন হাল ছেড়ে বাড়ি ফিরছিলাম তখনই আপনার দেখা মিলল। রাজকুমারী, আপনি আমাকে বিচার পেতে সাহায্য করবেন। কথা দেন রাজকুমারী, আমার ধর্ষকের আপনি শাস্তি পাওয়ার ব্যবস্থা করবেন। আমার দিদিমাকে পাইয়ে দিবেন তার খুনের বিচার। সেদিন আমি তাহিকে কথা দিয়েছিলাম, তার ধর্ষণকারীকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, ন্যায় বিচার পাইয়ে দিব তাকে। তখন আমি তাহিকে বললাম পরের দিন সকাল সকাল রাজপ্রাসাদে থাকতে। আমি এখনই বাসায় ফিরেই বাবাকে চকরের অপকর্মের কথা জানাবো। আর জানি বাবা কখনো চকরের এসব কুকীর্তির কথা বিশ্বাস করতে চাইবে না, তোমার মুখ থেকে শুনতে চাইবে। আর এজন্যই তোমাকে উপস্থিত থাকতে হবে। খুব সকাল সকাল চলে এসো বলেই তাহির কাছ থেকে বিদায় নিলাম। তাহির কাছে বিদায় নিয়ে রওনা করলাম প্রাসাদের উদ্দেশ্যে। প্রাসাদে পৌঁছে বারবার বাবার কক্ষে গেলাম। বাবার সামনে সেই দৃশ্যমান হলাম। হঠাৎ বাবার কক্ষে আসায় বাবা একটু বিচলিত হয়ে পড়লেন। আগে কখনো এমন তড়িঘড়ি করে বাবার সামনে দৃশ্যমান হয়নি। তখন বাবা আমার কাছে থেকে জানতে চায়, কোনো সমস্যা হয়েছে নাকি, এমন তড়িঘড়ি কেন আসলাম? তখন আমি সমস্ত ঘটনা বাবাকে খুলে বললাম। জানালাম চকরের সমস্ত অপকর্মের কথা। চকরের এসব কুকীর্তির কথা শোনার পরে বাবা বাকরুদ্ধ হয়ে পড়েন। আমাকে কি জবাব দিবেন বুঝতে পারছিলেন না। এসব সত্য না মিথ্যে অনুধাবন করতে পারছিলেন না। চকর যে এমন নিকৃষ্ট কাজ কখনো করতে পারে বাবার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। এদিকে বাবা আমার কথাও ফেলতে পারছে না। বাবা ভালো করেই জানেন আমি কখনো মিথ্যে বলবো না। সেই ছোটবেলা থেকেই আজ পর্যন্ত কখনো মিথ্যে কথা বলিনি। এগুলো যে বাবার চোখের দেখা, আর কেন বা চকরের নামে মিথ্যে বলতে যাব? বাবা ঠাঁই চুপ করে থাকলেন, কিছু যেন ভাবছিলেন। এভাবে কেটে গেল কয়েক মিনিট। আমরা দুজনেই একেবারে নিস্তব্ধ, কেউ কিছু বলছি না। তখনই হঠাৎ বাবা বলে উঠলেন, মা বনলতা, আমার কেন যেন মনে হচ্ছে মেয়েটি তোকে ধোকা দিয়েছে, বোকা বানিয়ে চকরের নামে গুজব রটাতে যাচ্ছে। চকর যে এমন নিকৃষ্টতম কাজ করতেই পারে না। ছোটবেলা থেকেই চিনি তাকে। তার বাবা তখন সেনাপতি ছিলেন। চকর বাবার সাথে করে প্রাসাদে আসতো তখন। না, ছেলেটা এমন কাজ করতেই পারে না। তখন আমি বাবাকে জবাব দিলাম, বাবা, মেয়েটার চোখের জল আমি দেখেছি। চোখের জল কখনো মিথ্যে বলতে পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, কালকে তার চোখের জল দেখব আমি। দেখব সেই জল মিথ্যে বলছে কিনা। আমি সেই মেয়েকে প্রাসাদে উপস্থিত দেখতে চাই। কথা বলতে চাই তার সাথে। তাকে মুখোমুখি করতে চাই চকরের। কথাগুলো বলেই বাবা পেয়াদাদের ডাক দিলেন এবং তাদের আদেশ করলেন তাহিকে যেন কাল প্রাসাদে উপস্থিত করা হয়। তখনই আমি বাবাকে বলে উঠলাম, পেয়াদা পাঠাতে হবে না বাবা, আমি মেয়েটাকে বলে এসেছি কাল সকাল সকাল প্রাসাদে উপস্থিত থাকতে। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করতে চাইবে না, এই জন্যই বলে এসেছি আগেই। দিনের 10টা বেজে গেল, কিন্তু তাহির এখনো উপস্থিত হওয়ার নামগন্ধ নেই। আমি আর বাবা সেই 8টা থেকে অপেক্ষা করছি তাহির জন্য। তাহির সকাল সকাল আসার কথা থাকলেও এখনো আসেনি। এদিকে তাহির দেরি দেখে বাবা রাগতে শুরু করলেন। বাবার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে বৈঠকখানার দরজার সামনে দিয়ে এপাশ ওপাশ করতে থাকলো চক্কর। তা আমার আর বাবার কেউর চোখ এড়ালো না, কিন্তু বাবা ভেতরে ডাকলো না।
এভাবে আরও 2 ঘন্টা কেটে গেল, কিন্তু তাহি এখনো আসেনি। এদিকে তাহি আসছে না দেখে বাবা রাগে গদগদ, রেগে গজগজ করতে লাগলেন। বাবা তখন রেগে নিয়ে আমাকে বললেন, পরীটা চক্করের বিরুদ্ধে গুজব রটাচ্ছে, না হয় আসছে না কেন? সেনাপতির বিরুদ্ধে গুজব রটায় এত সাহস কোথায় পেল? আজ তা আমি হাড়ে হাড়ে বুঝাবো বলেই বাবা পেয়ারাদের পাঠায় তাহিকে তুলে আনতে। এদিকে তাহির অনুপস্থিতিতে দেখে আমারও মনে হতে লাগলো তাহি আমাকে বোকা বানিয়ে চক্করের নামে গুজব রটানোর চেষ্টা চালাচ্ছে। যদি বা চক্কর এমন কাজ করতে পারে সকলেরই জানা। বৈঠকখানা থেকে দেখা যাচ্ছে পেয়াদাগুলোর প্রাসাদের দিকে আসছে, কিন্তু শুধুমাত্র তারাই, তাহি নেই তাদের সাথে। খালি হাতে ফিরছে কেন পেয়াদাগুলো? তাহলে কি তাহিকে খুঁজে পায়নি? তাহি নিশ্চয়ই আমাদের বোকা বানাতে চেয়েছিল। আমি যখনই এসব ভাবছিলাম তখনই পেয়াদাগুলো বৈঠকখানায় প্রবেশ করে বাবাকে জানায় তাহিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কথাগুলো শুনে বাবা রাগে গজগজ করতে করতে পেয়াদাদের আদেশ করলেন, যখনই তাহির খোঁজ পাবে তখনই যেন তাকে বন্দী করা হয়। আর আমার উদ্দেশ্যে বললেন, দেখলি তো এসব পরীরা কিভাবে বোকা বানায়, গুজব রটায়। এরপর বাবা চকরকে বৈঠকখানায় ডাকলেন, চকরকে জানালেন সবকিছু। যদিবা চকর আগে থেকে জানতেন, কেবল আমরাই জানতাম না চকর যে ব্যাপারটা সম্পর্কে অবগত। বাবার থেকে এসব শুনে চকর এমন ভঙ্গি করল যে মনে হচ্ছে সে কিছুই জানে না, তাকে কেউ ফাঁসাচ্ছে। আর আমার দিকে তাকিয়ে মিটমিটে হাসছে। সকালের ব্যাপারটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। তাহি কিভাবে এমনটা করতে পারে? তাহির চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল সে মিথ্যে বলছিল না। এমনভাবে কেউ যে মিথ্যে বলতে পারে না। কিন্তু তাহি তো আমার সাথে বলেছে, না হয় পালিয়ে গেল কেন? না, কিছুই আমার মাথায় ঢুকছে না। কোনো হিসাবই মিলাতে পারছিলাম না। সারা রাত ধরে এক বিন্দু ঘুমও হলো না আমার। এসব ভাবতে ভাবতে বিছানায় ছটপট করতে লাগলাম আমি। কিছুতেই চোখের পাতায় ঘুম বসছে না। ঘুম আসছে না দেখে এবার আমি উঠে বসলাম। উঠে গিয়ে দক্ষিণ পাশের জানালার কাছে গিয়ে বসলাম। এখান দিয়ে বাইরে থেকে দক্ষিণা বাতাস আসে। আমি বেশ উপভোগ করি। মন খারাপ থাকলে বা কিছু নিয়ে চিন্তিত থাকলে এখানটায় এসে বসি। আর বাহির থেকে ভেসে আসা দক্ষিণা বাতাস আমার সেই ক্লান্তি হতাশা মুছে দেয়। আজও তার ব্যতিক্রম হলো না। আমি জানালার পাশে এসে বসলাম। রাত আনুমানিক ৩টে হবে তখন। একটা হাত বাহিরে বের করে রাখলাম। বাতাস এসে এসে বাজছে আমার হাতে। শীতল বাতাসের স্পর্শে অসম্ভব ভালো লাগা কাজ করছিল। এমনি সময় হঠাৎ করে ফ্লোরে কিছু পড়ার শব্দ শুনতে পাই। শব্দ শুনে তড়িঘড়ি করে পিছন ফিরে তাকাই। তাকাতেই আমি ভয়ে গদগদ, বাকরুদ্ধ হয়ে পড়ি। এমনটা কিভাবে হতে পারে? কাঁপতে শুরু করি আমি। আমি তখন পিছন ফিরলে দেখতে পাই ফ্যানের সাথে ঝুলছে একটা পরীর রক্তাক্ত লাশ। লাশটার দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে ফ্লোরে। মুখের ভেতর থেকে জিহ্বা বেরিয়ে ঝুলে আছে, আর জিহ্বা মূল থেকে বেরোচ্ছে রক্ত। মনে হয় কেউ জিহ্বা কামড়িয়ে কামড়িয়ে টুকরো টুকরো করে ফেলছে। পরীটার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আছে। চোখের দিকে তাকিয়ে অন্তর কেঁপে উঠল। জলজলে অন্তর মতো জন্তুর মতো হয়ে গেছে চোখ দুটি। যে কেউ ওর অন্তরাত্মা কেঁপে উঠবে। পরীটাকে দেখে বোঝা যাচ্ছে কেউ নৃশংসভাবে খুন করে ঝুলিয়ে রেখেছে তাকে। কিন্তু পরীটার চেহারা দেখা যাচ্ছিল না। এত বেশি রক্তাক্ত ছিল যে চেহারা দেখা যাচ্ছিল না। এই জন্যই এই পরী কে তা বুঝতে পারলাম না আমি। ভয়ে আমি থরথর করে কাঁপছি। কি করব বুঝতে পারছিলাম না। কয়েকবার চিৎকার করার ব্যর্থ চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হলো না। মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। মনে হচ্ছিল জ্ঞান হারাবো আমি, দিশেহারা হয়ে পড়ি আমি। সিদ্ধান্ত নিয়ে ফেললাম পালাবো। এখানে থাকলে মরতে হবে। ছুটতে শুরু করলাম। জানে প্রাণে ছুটতে ছুটতে দরজার সামনে আসতেই ধপাস করে দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। দরজার সামনে দৌড়ে আসতেই দেখলাম ঝুলন্ত সেই লাশটা দরজা ধরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই খিলখিল করে অট্ট হাসিতে ফেটে পড়ল। রক্ত মাখা চোখ দুটো জ্বলজ্বল করছে তার। দেখে মনে হচ্ছিল চোখগুলো কোটর থেকে বেরিয়ে পড়বে। জিহ্বা আর তার চোখ দিয়ে অনবরত গড়িয়ে গড়িয়ে পড়ছিল তাজা রক্ত। কক্ষের সম্পূর্ণ মেঝে রক্ত মেখে চপচপ করছিল। কি এক ভয়ঙ্কর দৃশ্য! এমন ভয়ানক দৃশ্য দেখে ভয়ে আমি জমে গেলাম। থরথর করে কাঁপতে লাগলাম আমি। আমাকে ভয়ে থরথর করতে দেখে লাশটা বলে উঠল, পালিয়ে কোথায় যাবি? আমার পিছে লাগা না, আজ তোর রক্ষা নাই। আমার হাত থেকে আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। ভ্যাবাচাকা খেয়ে একদৃষ্টে লাশটার দিকে তাকিয়ে থাকলাম আমি। মুখ দিয়ে একটা কথাও বেরোল না। একেবারে বাকরুদ্ধ হয়ে গেলাম। বাকরুদ্ধ হয়ে স্থির দাঁড়িয়ে থাকলাম। আমার এমন করুণ অবস্থা দেখে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ল লাশটা। তখনই হঠাৎ করে কক্ষের ভেতর দমকা হাওয়া বইতে লাগলো। 1 মিনিটের মাথায় পুরো রুম একেবারে নিস্তব্ধ হয়ে গেল। দমকা বাতাস মুহূর্তের মধ্যে উবে গেল।
আর তখনই আমার চোখের সামনে হাসতে হাসতে ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়ল লাশটা। এই কাহিনী দেখে আমি পুরো দমে থ খেয়ে গেলাম। মুহূর্তের মধ্যে লাশটা এভাবে লুটিয়ে পড়ল কেন? চোখ বন্ধ করে ফেললাম আমি। এভাবে কেটে গেল কয়েক সেকেন্ড সময়। আস্তে আস্তে চোখ মেলে তাকালাম লাশটার দিকে। লাশটার দিকে তাকাতেই বড়সড় আরেকটা ধাক্কা খেলাম আমি। তখন আমি লাশটার দিকে তাকাতেই দেখতে পাই লাশটার সাথে নিথর হয়ে পড়ে আছে চখর জেন। লাশ থেকে একটু দূরে পড়ে রয়েছে চখরের নিথর দেহ। পেট দিয়ে অনবরত গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে। রক্তে কক্ষের মেঝে টই টই করছে। দেখে মনে হচ্ছে সজোরে কেউ তলোয়ার ঢুকিয়ে দিয়েছে পেট দিয়ে। কিন্তু চকরকে দেখে এখনও জীবিত মনে হচ্ছে, কিন্তু বেশ আহত বোঝা যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল? হঠাৎ লাশটা এভাবে লুটিয়ে পড়ল কেন? আর চকর আসলো কোথা থেকে? চকরকে এমন আহত করলোই বা কে? কিন্তু আমি কিছুই দেখতে পাইনি কেন? অদৃশ্য অবস্থায় এসব ঘটলেও যে আমার দেখার কথা, বিস্মিত হই আমি। বেশ বিস্মিত হই। হাজার প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় আমার নজর পড়ে আমার পিছনে। দেখতে পাই তলোয়ার নিয়ে বাবা দাঁড়ানো আমার পিছনে। আর আমাদের থেকে একটু দূরে পড়ে আছে লাশটা। আর লাশটার কাছেই আহত অবস্থায় পাশে পড়ে আছে চখর। বাবাকে দেখে আমি আবারও অবাক হই। বাবা আসছে কখন? আমি টের পাইনি কেন? কিন্তু টের পাওয়ার তো কথা। পরিকন্যা হয়ে তো আমার এসব জানার কথা। উফ! কি যে হচ্ছে আমার! আমি আমার পরিশক্তি হারিয়ে ফেললাম না তো? এমন লাখো প্রশ্ন আমার মাথায় টগবগ করতে লাগলো। তখনই পেছন থেকে বাবা বলে উঠল, মা, তোর মনের এই হাজারো প্রশ্নের উত্তর দিব এখন। আমি দেয়ার আগে দিবে চখর। কথাটা বলেই বাবা চখরের ঘাড় ঠেসে ধরলেন মেঝের সাথে। আর চখরকে বললেন, কি বলবি না? না, ঘাড় থেকে মাথা আলাদা করে দিব। তখন কাঁপা কাঁপা কণ্ঠে চখর বলতে লাগলো, সেদিন রাজকুমারী যখন রাজা মশাইকে বলছিলেন আমার সকল কুকীর্তির কথা, তখন আমি আপনাদের সকল কথা কান পেতে শুনে ফেলি। সেসব কথা শুনে আমি তখন বিরাট চিন্তায় পড়ে যাই। কারণ আমি জানতাম রাজা মশাইয়ের কাছে আমার কুকীর্তি প্রকাশ পেয়ে গেলে তিনি আমাকে রাজ্য থেকে বিতাড়িত করবেন, না হয় মৃত্যুদণ্ড দিবেন। ঘাবড়ে যাই আমি। কি করব বুঝতে পারছিলাম না তখন। চিন্তা করতে থাকি, কি করব এখন? কিছুতেই রাজা মশাইকে জানতে দেওয়া যাবে না আমার অপকর্মের ব্যাপারে। তখন আমি ভাবতে থাকি, আর তখনই আমার মনে পড়ে যায় রাজা মশাই যে বলেছিলেন তাহির সাথে দেখা করতে চান, তাহির সাথে কথা বলে কাহিনীর সত্যতা বাছাই করতে চান। তখন আমি পরিকল্পনা করি তাহিকে হত্যা করার। তাহিকে হত্যা করতে পারলেই সমস্ত ঝামেলা মিটে যাবে। এদিকে রাজামশাই তাহির সাক্ষাৎ না পেয়ে ভাববে তাহি মিথ্যে বলেছে। আমার বিরুদ্ধে সে গুজব রটাতে চেয়েছে। আর প্রমাণের অভাবে রাজা কখনো জানতেই পারবে না আসল খিলাড়ি যে আমি। যেই ভাবনা সেই কাজ। সেদিন রাতেই আমি পৌঁছে যাই তাহির বাসায়। গিয়ে দেখি পরীটা ঘুমাচ্ছে। দেরি করি না আমি। ঘুমন্ত অবস্থায় ঝাঁপিয়ে পড়ি। আবারও ধর্ষণ করি তাহিকে। পরপর কয়েকবার ধর্ষণ করে শান্ত হই। এদিকে এত চাপ নিতে পারেন না তাহি। নিস্তেজ হয়ে পড়ে। নিস্তেজ হয়ে পড়তেই গলা চেপে ধরি। পা দুটো হালকা নেড়ে মুহূর্তেই মৃত্যুর দুয়ারে পৌঁছে যায় তাহি। তারপর যখন দেখলাম মারা গেছে তাহি, তখন জিহ্বা টেনে বের করে ফেললাম অর্ধেক। তারপর চোখ দুটো টেনে কোটর থেকে উবড়ে ফেললাম। বিবস্ত্রভাবে খুন করলাম তাহিকে। তারপর টেনে বিছানা থেকে নিচে নামিয়ে তার বিছানার নিচেই লুকিয়ে রেখে আসি। পরের দিন রাজা মশাই অপেক্ষা করে থাকে তাহির জন্য। কিন্তু তাহির দেখা মিলল না। তাহি অনুপস্থিত। এদিকে তাহির অনুপস্থিতিতে প্রচণ্ড রেগে যায় রাজা মশাই। রেগে মেগে পেয়াদা পাঠায় তাহিকে খুঁজে আনতে। কিন্তু তারাও ব্যর্থ হয়। পেয়াদাগুলো তাহির কোনো হদিস বের করতে পারল না। তখনই আমার পরিকল্পনা সফল হয়। রাজামশাই তাহিকে না পেয়ে ভুল বোঝেন। ভাবেন রাহি তাহি আমার বিরুদ্ধে গুজব রটাচ্ছে। রাজামশাই তখন তাহির বিরুদ্ধে কঠোর হয়ে যান। পেয়াদাদের আদেশ দেন তাহিকে পাওয়া মাত্রই বন্দী করার। কিন্তু তাহি যেই পাতালপুরীতে আর নেই, জানতেই পারল না রাজামশাই। পরিকল্পনা সফল হওয়ায় আমি বেজায় খুশি হই। আর তখনই বড় ভুলটা করে বসি। আমি তখন ভেবে বসি রাজকুমারীকে একটু ভয় দেখানোর দরকার। আমার পিছনে লাগার পরিণাম বোঝানো দরকার। এদিকে আমার প্রেমের প্রস্তাবে সাড়া দিচ্ছে না। আমি কি জিনিস জানান দেওয়া দরকার। কি কি করতে পারি আমি দেখানোর জন্য আবারও পরিকল্পনা করি। পরিকল্পনা করি রাজকুমারীকে ভয় দেখানোর। তখন ভয় দেখানোর জন্য আমি তাহির লাশের কাছে যাই। তারপর ভর করি তাহির লাশের ভেতর। তাহির লাশে ভর করে রাজকুমারীর কক্ষে আসি। রাজকুমারীর কক্ষে এসেই প্রথমে রাজকুমারীর অদৃশ্য দেখার শক্তি কিছু সময়ের জন্য বন্ধ করি। তারপর ভয় দেখাতে শুরু করি।
লাশটার ভেতর যে আমি ভর করেছিলাম রাজকুমারী বুঝতেই পারেনি, কারণ রাজকুমারীর অদৃশ্য দেখার শক্তি আমি কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখেছিলাম। অদৃশ্য দেখার শক্তি বন্ধ করার কৌশল আমার জানা ছিল, এজন্য রাজকুমারী কিছুই জানতে পারেনি। রাজকুমারী উল্টো ভয় পেয়ে যায়, আর আমি সফলতার দিকে এগোতে থাকি, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে ব্যর্থ হই। রাজামশাই বাধা হয়ে দাঁড়ান, কিনারায় পৌঁছার আগেই নৌকা ডুবিয়ে দেন, আক্রমণ করে বসেন আমার উপর, কিন্তু ভাগ্যগুণে বেঁচে যাই আমি। রাজামশাই আমার একটা কথা জানার ছিল, এসব যে আমি করছি আপনি কিভাবে জানতে পারলেন? যেখানে রাজকুমারী বলার পরেও আপনি এসব বিশ্বাস করেননি, আমার উপর ভরসা করে গেছেন, হঠাৎ আক্রমণ করে বসলেন আমার উপর। যদি একটু খুলে বলতেন। আচ্ছা, শোন তাহলে। সকালেই তোকে আমার সন্দেহ হয়, কিন্তু তোকে কিছুই বুঝতে দেইনি। সকালবেলা যখন তোকে সব কিছু খুলে বলেছিলাম, তখন তুই বনলতার দিকে চেয়ে মিটমিটে হাসছিলি। তোর এই রহস্য ঘন হাসি দেখে আমার সন্দেহ হয় কাহিনীর সাথে তুই জড়িত। বনলতার কথা আমি যে পুরোপুরি অবিশ্বাস করেছি তেমন নয় কিন্তু। বনলতা মিথ্যে বলার মতো মেয়ে না, আমি জানতাম। কিন্তু তোর প্রতিও ছিল আমার অগাধ বিশ্বাস। আর এই জন্য ধর্ষিতা পরীটার সাথে তোকে মুখোমুখি করাতে চেয়েছিলাম, কিন্তু পরীটার অনুপস্থিতি সাথে তোর রহস্যকর হাসি তোকে আমার সন্দেহের খাতায় নিয়ে আসে। তখন থেকে আমি নিজেই তোকে অনুসরণ করতে শুরু করি। তোর প্রাসাদ থেকে বের হয়ে তাহির বাড়িতে পৌঁছে তাহির শরীরে ভর করা থেকে শুরু করে বনলতার কক্ষে এসে বনলতাকে ভয় দেখানো পর্যন্ত আমি তোর সাথে সাথেই ছিলাম, কিন্তু তোকে আমার উপস্থিতি বুঝতে দেইনি। দেখতে চেয়েছিলাম তোর ওই খেলার শেষ কোথায়। কিন্তু যখন শুনলাম তুই বনলতাকে বলতেছিস বনলতাকে আজ মেরেই ফেলবি, আর তখনই মারার জন্য তার কাছে এগোতে থাকোস, তখনই আমি ভয় পেয়ে যাই। আমি ভেবেছিলাম সত্যি যদি মেরে ফেলিস, তখন আর আমি স্থির থাকতে পারিনি, সাথে সাথে তলোয়ার চালিয়ে দেই তোর পেটে। কিন্তু দুঃখের বিষয়, ভাগ্য গুণে তুই বেঁচে যাস। রাজ তলোয়ারের আঘাত থেকে তুই রক্ষা পেয়ে যাস, কিন্তু তুই ভাবিস না তলোয়ারের আঘাতে বেঁচে গেলেও কারাবন্দির থেকে বাঁচতে পারবি না তুই। কথাগুলো বলেই বাবা পেয়াদাদের আদেশ করেন চখরকে বন্দি করতে। সাথে সাথে তিনজন পেয়াদা মিলে চখরকে টেনে হিঁচড়ে কারাগারে নিয়ে যায়। কিন্তু কারাগারে প্রবেশ করানোর পূর্বেই চখর তিনজন পেয়াদাকে আঘাত করেই পালিয়ে যায়। পুরো রাজ্যে হইচই পড়ে যায়। বাবা রাজ্যের সমস্ত পেয়াদাগুলোকে লাগিয়ে দেয় চখরকে ধরে আনতে। রাজার হুকুম পেয়ে সবাই বেরিয়ে পড়ে চখরকে খুঁজে আনতে, কিন্তু সবাই ব্যর্থ হয়। সমস্ত পাতালপুরি তন্ন তন্ন করে খুঁজেও চখরের কোনো হদিস বের করতে পারে না। চখরকে কোথাও খুঁজে না পেয়ে পেয়াদাগুলো মাথা নিচু করে বাবার সামনে এসে দাঁড়ায়। বাবাও আর তাদের কিছু বললেন না, হাল ছেড়ে দেন বাবা। বাবা বুঝতে পেরেছিলেন চখরের মতো এমন চতুর সেনাপতিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাবা এটাও বুঝতে পারলেন দুদিন আগে হোক আর পরে হোক চখর পাতালপুরিতে ফিরবে। তাই বাবা পেয়াদাদের বললেন কখনো যদি চক্রের হদিস পায় তাহলে সাথে সাথে যেন বন্দি করে। এদিকে পাতালপুরি ছেড়ে পালিয়ে চখর পৃথিবীতে এসে অবস্থান করে। পৃথিবীতে এসে এক ভণ্ড তান্ত্রিকের শরণাপন্ন হয় চখর। তারপর সেই তান্ত্রিককে তার পাতালপুরি ছেড়ে পৃথিবীতে আসার সমস্ত কাহিনী খুলে বলে। তারপর তান্ত্রিককে বলে সে অনেক অনেক শক্তিশালী হতে চায়, পাতালপুরি রাজ করতে চায়। সে অত্যধিক শক্তিশালী কিভাবে হতে পারবে উপায় জানতে চায় চখর। তান্ত্রিক তখন চখরকে উপদেশ দেয় যেন সে শয়তান রাজের পুজো করে, প্রতিদিন 7টা করে পাঠা বলিদান করে। পুজো করার উপদেশ দেন তান্ত্রিক। চকরকে আরও বললেন এভাবে 170 দিন পর্যন্ত পূজা চালিয়ে যেতে হবে। তাহলে শয়তান রাজ দেখা দেবে চকরকে এবং অধিক শক্তিশালী বানিয়ে দেবে। তান্ত্রিকের কথা মতো পরের দিন থেকে 7টা করে পাঠা বলিয়ে দিয়ে শয়তান রাজের পুজো করতে শুরু করে চকরজেন। এভাবে কেটে যায় কয়েক মাস। চকরের কথা ভুলতে শুরু করে রাজ্যের সমস্ত জিনপরীরা। রাজ্যে আর কথা উঠে না চকরকে নিয়ে। সবাই আগের মতো শান্তিতে বসবাস করতে থাকে। পাতালপুরীর পরীরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকে। এখন আর কোনো পরীর ইজ্জত হারানোর ভয় নেই। সুখে শান্তিতে কাটতে থাকে পাতালপুরীদের দিনকাল। এদিকে দেখতে দেখতে চলে আসে আমার 30তম জন্মদিবস। রাজ্যে নেমে আসে আবারও খুশির আমেজ। চারদিকে খুশি যেন হৈ হৈ করতে থাকে। বড়ই ধুমধামে আমার জন্মদিন পালন করার আয়োজন করা হয়। রাজ্যের সমস্ত জিন পরিদের নিমন্ত্রণ করেন বাবা। 30তম জন্মদিবস বলে কথা। 30তম জন্মদিন থেকেই আমি নিজের সমস্ত বড় বড় সিদ্ধান্ত নিজে নিতে পারবো। কোনো কিছুর জন্য আর কারো অনুমতির অপেক্ষা করতে হবে না। পরিস্থান আমার জন্য তার দরজা খুলে দিবে। যখন তখন যেতে পারবো পরিস্থানে। রাতটা কাটলেই এসে যাবে কাঙ্ক্ষিত দিনটা। এপাশ ওপাশ করেই রাতটা কাটিয়ে দেই।
সকালবেলা ঘুম ভাঙতে দেখি বাবা আমার রুমে এসে বিছানার একপাশে বসে আছে। আমার ঘুম ভাঙতেই দেখেই তড়িঘড়ি করে শুভেচ্ছা জানাতে থাকলো। শুভেচ্ছা জানাতে হলে তখন বাবা আমাকে বলল, আজ থেকে তোকে সমস্ত স্বাধীনতা দেওয়া হলো। এখন থেকে তোর যা ইচ্ছা তাই করতে পারবি। কোনো কিছুতে আর তোর কোনো বাধা নেই। আর শোন মা, আজকের পরে তোর শক্তি শতগুণ বৃদ্ধি পেয়ে যাবে। তোর একার শক্তির কাছে কয়েকশো সাধারণ জিনপুরি মাথা নিচু করবে। বাবার মুখ থেকে কথাটা শুনতেই বাবাকে জড়িয়ে ধরে বললাম, ধন্যবাদ বাবা, অনেক 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 ধন্যবাদ। আজ আমি অনেক খুশি বাবা। তখন বাবা আমার কপালে একটা চুমু খেয়ে বলল, আমার পাগলি মেয়েটা, এবার উঠ, ফ্রেশ হয়ে নে, বলেই বাবা রুম থেকে বেরিয়ে গেলেন। এরপর আমি ফ্রেশ হয়ে নিচে নেমে আসি। নিচে নামতেই একের পর এক আসতে থাকে পেয়াদা থেকে শুরু করে রাজ্যের সকল জিনপুরীরা। সবাই এসে এসে শুভেচ্ছা জানিয়ে বিদায় নেয়। দিনটা দারুণ কাটে আমার। অনেক খুশি থাকি সেদিন আমি। রাজ্যের সকল জিনপরি আমায় শুভেচ্ছা জানাতে আসে। কতই না ভালোবাসে আমায়। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দিনের এসব কাহিনী ভাবতে থাকি আমি। এমন সময় আমার পিছে বাবা এসে দাঁড়ায়। বাবা আসতেই আমার উপস্থিতি অনুভব করি আমি বাবার। সাথে সাথেই বাবাকে বলে উঠলাম, বাবা, আমি কালকে পরিস্থান যেতে চাই। আপনি দয়া করে অনুমতি দিন। আমার কথাটা শুনেই হাসতে শুরু করেন বাবা। হাসতে হাসতে বললেন, আমাকে সকালের কথা ভুলে গেছিস? তোকে তো বললামই, আজ থেকে তোর কোনো কিছুর জন্য আমার অনুমতি দেওয়া লাগবে না। সব কিছুর অনুমতি দেওয়া হয়ে গেল তোকে। ও, আমি ভুলে গিয়েছিলাম বাবা। আচ্ছা, আজ থেকে কোনো কিছুর জন্য আপনার অনুমতি নিব না। কিন্তু যাই করি না কেন আপনাকে জানিয়ে করব, বললাম বাবাকে। কথাটা শুনেই বাবা বলল, আমি জানতাম তুই এমন কিছুই করবি না, আর তুই আমাকে সব কিছুই বলবি। আচ্ছা, কালকেই তাহলে যাস পরিস্থান, বলেই বাবা ছাদ থেকে নেমে গেলেন। আর আমি ছাদেই দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিস্থান নিয়ে ভাবতে থাকলাম। পরিস্থানে গিয়ে কি করব, পরিস্থান দেখতে কেমন হবে, পরিস্থানে জিনপরিগুলো না জানি কেমন হয়। এসব ভাবতে ভাবতে রাতের অর্ধেক কেটে যায়। মধ্যরাতে তখন আমি রুমে আসি। রুমে এসে ঘুমিয়ে পড়ি। ভোরে ভোরেই ঘুম ভাঙে আমার। ঘুম ভাঙতে তড়িঘড়ি করে তৈরি হয়েই রওনা করি পরিস্থানের উদ্দেশ্যে। প্রথমে পাতালপুরি থেকে উঠে আসি আমি পৃথিবীতে। তারপর পৃথিবীতে কিছুক্ষণ জিরিয়ে নেই। কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হলে সরাসরি পরিস্থানের দিকে উঠতে শুরু করি। ডানা মেলে আকাশে মেঘের সঙ্গে উঠতে শুরু করি। পাখির মতো ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে আকাশের দিকে এগুতে থাকি। যতই উপরের দিকে উঠতে থাকি ততই যেন বাতাস ঘিরে ধরছে। বাতাসের গতি বাড়তেই থাকলো। সেই বাতাসে ভেসে আসছে তীব্র ঘ্রাণ। কিসের ঘ্রাণ বোঝা যাচ্ছিল না। আমি সেই ঘ্রাণ মন ভরে শুঁকতে থাকলাম। এভাবে কয়েক ঘন্টা উঠতে উঠতে মেঘের ভেতর প্রবেশ করলাম। ক্রমশ হারিয়ে যেতে থাকলাম মেঘের ঘন ঘটায়। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। মেঘ ব্যতীত আর কিছুই এখন চোখে পড়ছে না। উপরে উঠতে বেশ কষ্টকর হয়ে যাচ্ছিল আমার জন্য। একে মেঘের কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না, তার সাথে আবার বাতাস। মেঘের প্রকোপ এত বেশি ছিল যে মেঘের প্রকোপে পৃথিবী এখন আর চোখে পড়ছে না। এভাবে টানা ৩ ঘন্টা উড়ার পরে অস্পষ্ট রঙিন কিছু একটা চোখে পড়ল আমার। কোন এক গ্রহ বা উপগ্রহ হবে হয়তো। এমনও হতে পারে এই অস্পষ্ট বস্তু জগৎটাই পরিস্থান। এই গ্রহই হয়তো জিনপুরীদের বাস। কিন্তু গ্রহ উপগ্রহটা তখনও আমার চোখে অস্পষ্ট। হতে পারে আমি এখনো গ্রহ উপগ্রহ থেকে অনেক দূরে। ভাবতে থাকলাম, গ্রহ উপগ্রহটার কাছে যাওয়া কি সঠিক সিদ্ধান্ত হবে? না, অন্য দিক দিয়ে ঘুরে যাব। মনে মনে ভাবলাম, কাছে থেকে দেখার দরকার। এমনও তো হতে পারে এটাই পরিস্থান। কাছে থেকে দেখতে তো আর দোষের কিছু না। যেই ভাবা সেই কাজ। অস্পষ্ট রঙিন বস্তু জগৎটাকে উদ্দেশ্য করে এগোতে শুরু করলাম। অস্পষ্ট বস্তু জগৎটাকে উদ্দেশ্য করে এগোতে এগোতেই কেটে গেল আরও ১ ঘন্টা। এবার রঙিন বস্তু জগৎটা পরিষ্কার হতে লাগলো আমার চোখে। দেখে মনে হচ্ছে এখন আমার খুবই নিকটে। বস্তু জগৎটার দিকে চোখ পড়তে দেখতে পেলাম সারি সারি ঘরবাড়ি। ঘরবাড়ি দেখে আর বুঝতে বাকি থাকলো না এটি যে আমার গন্তব্য পরিস্থান। কারণ পরিস্থান আর পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। পৃথিবীতে বাস করে মানুষ, আর পরিস্থানে জিনপুরী। মানুষ যেমন ঘরবাড়ি তৈরি করে বসবাস করে, তেমনি জিনপুরীরাও এই জন্য ঘরবাড়ি দেখে বুঝেছি এই বস্তু জগৎটা পরিস্থান। তার মানে এটা গ্রহ। এই গ্রহের পৃষ্ঠতলে আয়রন অক্সাইডের আধিক্যের জন্য গ্রহটিকে লালচে রঙের দেখায়। আর এই জন্য দূর থেকে পরিস্থানকে রঙিন মনে হয়েছে। আরও ৮ ঘন্টা কেটে গেল। এরই মধ্যে পরিস্থানের পৃষ্ঠে অবতরণ করলাম আমি। অনবদ্য পরিস্থান। যদিও তেমন কিছুই এখন আর চোখে পড়ছে না। চারদিকে অন্ধকার নেমেছে। পরিস্থান পৌঁছাতে পৌঁছাতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। যদিবা তখনও প্রবেশ করিনি পরিস্থান রাজ্যের সীমান্তে। এদিকে প্রচণ্ড খিদে অনুভব করতে লাগলাম। ক্ষুধায় পেটের ভেতর ছোঁচো করতে লাগলো।
সেই সকালবেলা পাতালপুরি থেকে খেয়ে বেরিয়েছি। সেই খাওয়ার উপর সারাটা দিন কেটে গেল। আর কিছুই পড়েনি পেটে। ক্ষুধায় আমি একেবারে ধৈর্যহারা হয়ে পড়লাম। এখন পেটে কিছু না পড়লে আর এগোতে পারবো না। সমস্ত শরীর দুর্বল হয়ে পড়তে লাগলো। তখন সিদ্ধান্ত নিলাম এখানে বসেই খেয়ে নেব। তারপর খেয়ে খেয়ে পরিস্থান রাজ্যের ভেতরে প্রবেশ করব। খেয়ে নিয়ে পরিস্থান রাজ্যের কথায় যখন ভাবছিলাম যে ওখানে প্রবেশ করব, কিন্তু এমন অচেনা জায়গায় কিভাবে খাবার সংগ্রহ করব সেটাও ভাবছিলাম। পাতালপুরি হলে চিন্তা করতে হতো না, রূপার কাঠির সাহায্য নিতে হবে যে বুঝতে বাকি থাকতো না আমার। ভেবে লাভ নেই, এছাড়া আর কোনো উপায়ও যে নেই আমার। সাথে সাথে মাটিতে বসে পড়লাম। ডানার পেছন থেকে রূপার কাঠি বের করে নিলাম। রূপার কাঠি বের করে হাতে নিয়ে রূপার কাঠিকে উদ্দেশ্য করে বললাম, ফল খাবো। ফল খাবো বলতে না বলতে বেশ অনেকগুলো ফল হাতে দেখতে পেলাম। ফল হাতে পেয়েই হাসি ফুটে উঠল আমার মুখে। বনলতার মুখে এমন আজগুবি কথা শুনে বনলতার দিকে ভ্রু কুঁচকে তাকালো মিমি। মিমিকে এভাবে তাকাতে দেখে বনলতা বলে উঠল, কি অবাক হচ্ছ? না, আমার কথা বিশ্বাস হচ্ছে না। কাঠি কিভাবে কথা শুনতে পারে আর কাজ করতে পারে? আজগুবি আজগুবি লাগছে? তাহলে খুলেই বলি, শোনো। আমাদের পাতালপুরীদের সবার কাছে একটা করে রূপার কাঠি থাকে। সেই কাঠি পাতালপুরীর জিনপরিদের সকল আবদার পূরণ করে। তুমি যদি সেই কাঠিকে বলো আমি এখন খেতে চাই, তাহলে তোমার সামনে খাবার এনে দিবে। আর যদি বলো আমি যেতে চাই, গন্তব্যস্থান বলো, তাহলে তোমাকে গন্তব্যস্থানে নিয়ে যাবে। তোমাকে তোমার যে কোনো চাহিদা মেটাতে সক্ষম এই রূপোর কাঠি। কিন্তু সকল চাওয়া নৈতিক এবং হালাল হতে হবে। আবার তুমি ইচ্ছে করলে এসব নিজেই করতে পারবে, কাঠি ব্যবহার না করেই। সবকিছু তোমার নিজের ইচ্ছের উপর নির্ভর করে। রহস্যময় রূপার কাঠির কথা শুনে মিমি বেশ অবাক হয়। এমনটা কিভাবে হতে পারে? একটা কাঠি কিভাবে চাহিদা মেটাতে পারে? আশ্চর্যান্বিত হয়ে মিমি বনলতাকে জিজ্ঞেস করল, আপনি যে বললেন আমি জলপরি, তাহলে আমারও রূপার কাঠি থাকার কথা, কিন্তু আমার রূপার কাঠি কোথায় তাহলে? মিমির মুখে বাচ্চা পরীদের মতো এমন কথা শুনে হো হো করে হাসতে লাগলো তার মা বনলতা। বনলতার সাথে যোগ দিয়ে হাসিতে অংশগ্রহণ করলো ফাহিমাও। দুজন ফাটিয়ে হাসতে হাসতে বনলতা বলে উঠল, মিমি, তুমি কেবলই আসলে পাতালপুরীতে, সে কথা ভুলে গেলে নাকি? আর তুমি ছিলে মানব সমাজে, মানব পরিচয়ে, এজন্য তোমার সেই রূপার কাঠি নেই। তবে চিন্তা করো না, কয়েকদিনের মধ্যে তোমার পিঠেও আমাদের মতো ডানা গজাবে। ডানার সাথে রূপার কাঠিও থাকবে। মিমিকে কথাগুলো বলেই আবারও বনলতা বলতে শুরু করলো, তারপর ফলগুলো খেতে শুরু করলাম। ফলগুলো পেটে পড়তে এবার পেট শান্ত হলো। শান্তি অনুভব করতে লাগলাম। আবারও শক্তি ফিরে পেলাম। খেয়ে দিয়ে এবার সিদ্ধান্ত নিলাম পরিস্থানের ভেতরে প্রবেশ করব। হাঁটার জন্য উঠে দাঁড়াতেই টনক নড়ল আমার। অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে পরিস্থান। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। গভীর চিন্তায় পড়ে গেলাম। অচেনা অন্ধকারময়ী এই পরিস্থানে কিভাবে রাত কাটাবো? গভীর ভাবনায় পড়ে গেলাম। কিছুক্ষণ ভেবে চিনতে তখন আমি সিদ্ধান্ত নিলাম এখানেই রাত কাটিয়ে দিব। কাল সকালে পরিস্থান রাজ্যের ভেতরে প্রবেশ করব। আর দিনের বেলায় সব ঘুরে ঘুরে দেখব আমি। আর এখন এই অন্ধকারে ইচ্ছে করলে ঘুরে ফিরে কিছু দেখা যাবে না, বরং কোনো বিপদের হাতে পড়ে যাই। আর না ভেবে তখন আমি যেখানে বসে ফল খাচ্ছিলাম সেখানে আবারও বসে পড়লাম। সেখানে বসেই রাত্রি যাপন করার পরিকল্পনা করতে শুরু করছিলাম। যখন আমি এসব পরিকল্পনা করছিলাম তখনই হঠাৎ আমার চোখ যায় একটা গাছের দিকে। চোখ পড়তেই আঁতকে উঠি আমি। আমি তখন দেখতে পেলাম কেউ একজন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দুটি তার জ্বলজ্বল করছে। হঠাৎ এমন দৃশ্য দেখে আঁতকে উঠলাম আমি। ভয়ে ভয়ে আমি আবারও মনোযোগ দিয়ে সেদিকে তাকালাম। তাকাতেই বুঝতে পারলাম আমার ধারণা সম্পূর্ণ সঠিক। একটা যুবক গাছের আড়াল থেকে আমার দিকেই তাকিয়ে আছে। আমি গাছের আড়ালে তাকাতেই সেই যুবকের সাথে আবার চোখাচোখি হয়। চোখাচোখি হতেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো যুবকটা। এদিকে আড়াল থেকে বেরিয়ে আমার দিকে যুবকটাকে আসতে দেখেই হাত পা কাঁপতে শুরু করলো আমার। এমন অচেনা একটা জায়গায় অচেনা একটা যুবক ধেয়ে আসছে আমার দিকে। ভয় লাগতে শুরু করে আমার। প্রচণ্ড ভয় পেতে থাকি আমি। যুবকটা আসতে আসতে আমার খুবই নিকটে চলে আসছে। এদিকে যুবকটা যতই আমার নিকটে আসছে ততই যেন ভয় কাটছে। এখন আর যুবকটাকে তেমন ভয় করছে না আমার। যুবকটা আমার কাছে এসে দাঁড়াতেই তার চেহারা পরিষ্কার ফুটে উঠতে শুরু করলো। যুবকের চেহারা দেখে ভয় উবে গেছে আমার। এই ঘন অন্ধকারেও জ্বলজ্বল করছে তার চেহারা। এত সুদর্শন যুবক পাতালপুরীতে কখনো দেখিনি আমি। বেগুনি রঙের পাঞ্জাবির সাথে সাদা রঙের পায়জামা যেন তার সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। হাতের দিকে তাকিয়ে বুঝলাম সুঠাম দেহের যুবকটার গায়ের রং ধবধবে সাদা। এক দেখায় প্রেমে পড়ে যাই। যুবকটা আমার কাছে এসেই বলল, ভয় পাবেন না, আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। আমার নাম ফাইয়াজ। পরিস্থানে আমার বাসা। কিন্তু
আপনাকে দেখে পরিস্থানের পরী মনে হচ্ছে না। আপনি নিশ্চয়ই পাতালপুরীর পরী। জলপরী আপনি, তাই না? হ্যাঁ, আমি জলপরী। পাতালপুরীর রাজকুমারী আমি। পরিস্থানে ঘুরতে এসেছি। কিন্তু দেখেন, রাত হয়ে গেছে পৌঁছতে। কি করব ভেবে পাচ্ছিলাম না। কেমন লাগলো জলপরী গল্পের প্রথম পর্বটি? কমেন্ট করে জানাবেন দর্শক বৃন্দ, শ্রোতা বন্ধুরা। যারা কমেন্ট করবেন আপনাদের নাম আবার দ্বিতীয় পর্বে বলা হবে। দ্বিতীয় পর্ব নিয়ে আসবো তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। তার আগে আরেকটি কথা। আমাদের এর আগের যেই পর্বটা ছিল পরীর সাথে এবং জিনের যেই মেলবন্ধন সম্পর্ক, আমাদের গল্পটা, সেখানে আমাদেরকে জিনের সাথে শারীরিক সম্পর্কের যে গল্পটা, পুরো গল্প একসাথে যেখানে দেওয়া হলো, সেখানে আমাদেরকে কমেন্ট করেছেন অনেকে। প্রথম কমেন্টটি করেছেন লিমা আক্তার। লিমা আক্তার প্রথম কমেন্ট করেছেন এবং আমাদেরকে পিঙ্কি রোজ, উনি বিথি, উনি আমাদেরকে কমেন্ট করেছেন মনির ভাই, কমেন্ট করেছেন আমাদেরকে আরও সাদ্দাম, আরশাদ এবং সাথে ছিলেন জুয়েল মিয়া সবসময়, এবং সর্বশেষ যাকে পেয়েছি তিনি হচ্ছেন রোকেয়া। সো গল্প শুনতে ভালো লাগছে, আপনাদের ভালো লাগে, আরও নতুন পর্ব চান, নতুন গল্প চান, এই মতামতগুলো যখন আপনারা জানান আমাদের ভীষণ ভালো লাগে এবং আমরা অনুপ্রাণিত হই এভাবে আপনাদেরকে নতুন গল্পে আপনাদের সামনে তুলে ধরতে এবং আপনাদের মনোরঞ্জন করতে। ধন্যবাদ বন্ধুগণ, আপনারা সবসময় এভাবে ভালোবাসা দিবেন, সাথেই থাকবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকের এই গল্প শোনার পরে নিশ্চয়ই আপনারা আরও সুন্দর গল্পগুলো শোনার অপেক্ষায় আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর প্রথম যেই বন্ধু আমাদের কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই গল্পটি আপনাদের বন্ধু মহলে, আপনাদের ফেসবুকে, ওয়ালে, বিভিন্ন জায়গায়, আপনারা আমাদের কাছ থেকে পাবেন ভালোবাসা এবং নাম, এবং আপনার পরবর্তী গল্পে আপনাদের নাম শেয়ার করা হবে এবং আমরা নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালোবাসাময় সুন্দর সময়গুলো নিশ্চয়ই আপনাদের জন্য অপেক্ষা করছে আরও সুন্দরভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। আপনার একটি ভালো কাজের দ্বারা অনেকগুলো মানুষের ভালো হবে। আমরা সবাই ভালো কাজ করি, নামাজ পড়ি, সত্য কথা বলি এবং সবার সাথে ভালোবাসা নিয়ে থাকি, পরিবারের সবার পাশে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।